হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স? হি স্যাটিসফাইড এভরিবডি। এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, রাইট? সো আজকে আমরা এই এমসিকিউটি ইজি ওয়েতে ব্যাখ্যা সহকারে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করব। জাস্ট আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন। এখানে আমরা এইরকম আরো 8টা এমসিকিউ নিয়েছি, যেগুলা 15তম শিক্ষক নিবন্ধন NTRCA স্কুল পর্যায়ে একে এসেছিল, এবং এটা আমাদের পার্ট 1। এখানে আমরা 8টা এমসিকিউ সলভ করব, এবং বাকি এমসিকিউ গুলো আমরা পরবর্তী পার্টগুলোতে সলভ করব। সো আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো 1 নম্বর এমসিকিউটি বলেছে যে হি স্যাটিসফাইড এভরিবডি। এই সেন্টেন্সটা আমাদের প্যাসিভ করতে হবে, রাইট? সো দেখেন, আমাদের প্যাসিভ করার সময় মেইন শর্তটা কি বলেন তো? আমাদের যে অবজেক্ট আছে সেটা আমাদের কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। দেখেন চারটা জায়গাতে কি আছে? এভরিবডি আছে, রাইট? সো এখানে আপনি কয়েকটা জায়গাতে ক্লু দেখেন। এই যে দেখেন ঘ নাম্বার, এখানে আছে উড বি। আর দেখেন এই যে উড বি, মেইন সেন্টেন্সে কি উড বি আছে? নাই। উড বি কখন বসে জানেন? যখন মেইন সেন্টেন্সে উড থাকবে, অর্থাৎ মডাল ভার্ব থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে মডাল ভার্ব উড বসানো লাগে। যেহেতু আমাদের মেইন সেন্টেন্সে উড নাই, দ্যাটস ওয়াই আমাদের এখানে উড ইউজ করার কোনো দরকার নাই। সো এটা আমাদের ভুল, এটা আমাদের উত্তর হবে না। আমরা রেড মার্ক করলাম। এরপর ক নাম্বার দেখেন, এখানে আছে হ্যাজ বিন। হ্যাজ বিন কখন হয়? যখন আমাদের মেইন সেন্টেন্সে হ্যাজ থাকবে, বাট এখানে কি আছে? নাই। দ্যাটস ওয়াই দেখেন এটাও আমাদের উত্তর হবে না, এটাও আমাদের ভুল আছে। এইগুলো আমাদের বসানোর কোনো দরকার নাই। এরপর দেখেন খ আর গ নাম্বার, এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড। দেখেন এই পর্যন্ত ঠিক আছে, এবং এখানে যে মেইন প্রবলেম সেটা হচ্ছে এই যে প্রিপোজিশন, একটাতে আছে বাই, একটাতে আছে উইথ। সো এই দুটোর মধ্যে কোনটা উত্তর হবে, রাইট? সো এখানে যে দেখতে পাচ্ছেন ভার্ব স্যাটিসফাইড, এটা এমন একটা ভার্ব, এইটা যদি থাকে তখন প্যাসিভ করার সময় এরপরে যদি ব্যক্তি থাকে তখন আমাদের প্রিপোজিশন হিসাবে উইথ ইউজ করা লাগে, এবং এরপরে যদি ব্যক্তি না থেকে বাকি অন্য কিছু থাকে, যেমন আচরণ, কর্ম, গুণ, এইসব যদি বোঝায় সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি। অর্থাৎ স্যাটিসফাইড উইথ এবং স্যাটিসফাইড অ্যাট দুটাই হতে পারে। ব্যক্তি হলে আমরা উইথ ইউজ করি, আর ব্যক্তি বাদে অন্য ক্ষেত্রে আমরা কি ইউজ করি? স্যাটিসফাইড অ্যাট ইউজ করি, রাইট? এখন দেখেন স্যাটিসফাইড এর পরে কি আছে? হিম। হিম একটা কি বলেন তো? হিম একটা ব্যক্তিকে বোঝায়, রাইট? তার মানে কি হবে? উইথ হবে। দ্যাটস ওয়াই দেখেন এই যে গ নাম্বার, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর যে খ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে বাই, এটা হবে না। ক্লিয়ার কি হয়েছে এটা? সো এটা আমাদের এই প্রিপোজিশনে ভুল। এরপর 2 নম্বর এমসিকিউ দেখেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিপ্রেস? রিপ্রেস মানে বোঝায় কাউকে দমিত রাখা, মানে নিজের কন্ট্রোলে রাখা। এখন দেখেন এখানে কি চাইছে? এর সিনোনিম চাইছে। দেখেন এখানে কি আছে? কন্ট্রোল। সো এটাই আমাদের উত্তর হবে, যে রিপ্রেস মানে কি বলেন তো? কাউকে কন্ট্রোলে রাখা, মানে কাউকে দমন করে রাখা, সাপ্রেস করে রাখা, এইটা। সো আমাদের উত্তর কি হবে বলেন তো? ক। এই যে দেখেন সিনোনিম এইটা। এটাও অনেক ইজি ছিল। এরপর আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটি হলো পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ের প্রায় 95% গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে পকেট গ্রামার। এবং এই গ্রামারের পেজ সংখ্যা মাত্র 27, এবং ইমাজিন করেন এই মাত্র 27 পেজের মধ্যে আমি পুরো মাস্টার বইয়ের প্রায় সকল গ্রামার রুল, এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এছাড়াও টোফেল বই থেকে আমি সকল গুরুত্বপূর্ণ গ্রামার রুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পকেট গ্রামারটি তৈরি করেছি। এবং এই পকেট গ্রামারের মূল্য মাত্র 100 টাকা, এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এবং এই যে পকেট গ্রামার, এটা আপনার জন্য খুবই কার্যকর, স্পেশালি আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট। সো এখন আপনি যদি আমাদের এই পকেট গ্রামারটি নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপর 3 নম্বর এমসিকিউ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের সঠিক অপশনটা খুঁজে বের করতে হবে, রাইট? সো দেখেন চারটা অপশনের শুরুতেই আছে ইফ, তার মানে আমরা বুঝে গেলাম এটা একটা কন্ডিশন। সো আমরা সবাই জানি যে কন্ডিশন 4 প্রকার, সেটা হলো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন আর জিরো কন্ডিশন। সো এর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই তিনটা সম্পর্কে হালকা একটু জানবো। সেটা হলো, তার আগে বলে দিই, দেখেন এই যে কন্ডিশনে কিন্তু দুইটা ক্লজ থাকে। দেখেন এই যে দেখেন ইফ আছে, ইফ যুক্ত একটা ক্লজ, দেখেন কমার আগে পর্যন্ত ইফ যুক্ত একটা ক্লজ, এবং ইফ ছাড়া একটা ক্লজ, রাইট? সো ইফ যুক্ত ক্লজে এটা সবাই নোট করবেন, ভার্বের যদি ভি1 ফর্ম বসে তাহলে পরবর্তী ক্লজে আমাদের উইল, মে এবং ক্যান বসাতে হয়। আমি আবারও বলি, ইফযুক্ত ক্লজে যদি ভার্বের ভি1 ফর্ম বসে তাহলে পরবর্তী ক্লজে আমাদের উইল, মে, ক্যান বসাতে হয়, এবং এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। কিভাবে মনে রাখবেন? দেখেন এখানে ভার্বের ভি1 ফর্ম বা ফার্স্ট ফর্ম ইউজ করছি, দ্যাটস ওয়াই এটা ফার্স্ট কন্ডিশন। দেখেন এটা মনে রাখার টেকনিক। সো এরপর ইফযুক্ত ক্লজে যদি ভার্বের সেকেন্ড ফর্ম বসে তখন পরবর্তী ক্লজটা আমাদের কি করতে হবে? সেকেন্ড ফর্মে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই যে উইল দেখতেছেন এটা কি হবে বলেন তো? এটা হবে উড, এবং মে হয়ে যাবে মাইট, এবং ক্যান হবে কুড।
আমি আবারও বলি, ইফ যুক্ত ক্লজে ভার্বের ফার্স্ট ফর্ম মানে ফার্স্ট কন্ডিশন এবং পরবর্তী ক্লজে আমাদের ফার্স্ট ফর্মেই করতে হবে উইল, মে, ক্যান, এবং ইফ যুক্ত ক্লজে ভার্বের সেকেন্ড ফর্ম মানে সেকেন্ড কন্ডিশন এবং পরবর্তী ক্লজে আমাদের কি করতে হবে, সেকেন্ড ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ উইল থেকে উড, মে থেকে মাইট, ক্যান থেকে কুড। এবং আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে আমাদের ইফ যুক্ত ক্লজে হ্যাড প্লাস ভি3 বসাতে হয়। আমি আবারও বলি, থার্ড কন্ডিশনে আমাদের কি করতে হয় বলেন তো, হ্যাড প্লাস ভি3 বসাতে হয়। এবং এটা মনে রাখার টেকনিক কি, দেখেন এখানে ভার্বের 3 নম্বর ফর্ম বসেছে, দ্যাটস ওয়াই এটা কি বলেন তো, থার্ড কন্ডিশন। আর ভার্বের 3 নম্বর ফর্ম কখনো একা একা বসতে পারে না, দ্যাটস ওয়াই এখানে হ্যাড নিয়ে বসেছে। এবং এটা যদি থাকে তখন পরবর্তী ক্লজে আমাদের উড হ্যাভ বসাতে হয়, উড হ্যাভ, এছাড়াও মাইট হ্যাভ এবং কুড হ্যাভ বসে। সো আমি আবারও ক্লিয়ার করি, ইফ যুক্ত ক্লজে যদি ভার্বের ফার্স্ট ফর্ম বসে দ্যাটস মিন এটা ফার্স্ট কন্ডিশন এবং পরবর্তী ক্লজে আমাদের কি করতে হবে, ফার্স্ট ফর্মে বসাতে হবে, দ্যাটস ওয়াই উইল, মে, ক্যান এই তিনটা হবে। এবং ইফের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম মানে সেকেন্ড কন্ডিশন এবং পরবর্তী ক্লজে এই মডেল ভার্বগুলো কি করতে হবে, সেকেন্ড ফর্মে নিয়ে আসতে হবে। দেখেন উইল হইছে উড, মে হইছে মাইট, ক্যান হইছে কুড। এরপর থার্ড কন্ডিশনে আমাদের হ্যাড প্লাস ভি3 বসাতে হয়, ক্লিয়ার। এবং পরবর্তী ক্লজে আমাদের উড হ্যাভ, মাইট হ্যাভ এবং কুড হ্যাভ বসে। সো এটা আমাদের কন্ডিশন। এখন দেখেন এই 3 নম্বর কি বলেছে, এখানে আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে। দেখেন ক নম্বর কি আছে, ইফ হি ওয়ার্কস, দেখেন এখানে ভার্বের ভি1 ফর্ম। এখন ভি1 ফর্ম যদি হয় পরবর্তী ক্লজে আমাদের কি বসাতে হয়, উইল, মে, ক্যান। বাট এখানে দেখেন তো উইল, মে, ক্যান কি আছে এখানে, নাই, দ্যাটস ওয়াই এটা আমাদের উত্তর হবে না, এটা আমরা রেড মার্ক করলাম। এরপর গ নম্বর দেখেন, ইফ হি উড ওয়ার্কস, দেখেন ইফ যুক্ত ক্লজে কিন্তু ভার্বের ফর্ম বসে। আর এই যে দেখতেছেন উড, কুড, মাইট এগুলো কোথায় বসে, পরবর্তী ক্লজে। বাট দেখেন এখানে ইফের সাথেই উড আছে, তার মানে কি এটা হবে, এটাও হবে না, তাহলে এটা কি হবে, এটা ভুল হবে। এরপর ঘ নাম্বার দেখেন এখানে কি আছে, ইফ ইউ ওয়ার্ক, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে পরবর্তী ক্লজে আমাদের কি ইউজ করতে হয়, উড, মাইট, কুড। বাট এখানে কি আছে, নাই, দ্যাটস ওয়াই দেখেন এটা আমাদের উত্তর হবে না। এরপর খ নাম্বার দেখেন এটা আমাদের সঠিক উত্তর। এখানে দেখেন ইফ যুক্ত ক্লজে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, দেখেন এখানে ফার্স্ট ফর্ম বসেছে এবং পরবর্তী ক্লজে কি বসে বলেন তো, উইল, মে, ক্যান, দেখেন এখানে কি আছে, উইল আছে। দ্যাটস ওয়াই খ নাম্বার আমাদের সঠিক উত্তর। এরপর 4 নাম্বার এমসিকিউ, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ার। এই যে পাওয়ার দেখতেছেন, এটা ভার্ব ফর্মটা কি হবে, সেটা কি পাওয়ারফুল, পাওয়ারফুলি, ইন পাওয়ার না ইম পাওয়ার, কোনটা উত্তর হবে বলেন তো। দেখেন এই যে পাওয়ারফুল এটা কি হতে পারে বলেন তো, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, রাইট। এরপরে কি আছে পাওয়ারফুলি, এই যে এলয় যুক্ত থাকলে কি হয়, অ্যাডভার্ব হয়, এটাও আমাদের হবে না। এরপর কি আছে ইন পাওয়ার, দেখেন এটা কিন্তু বানানে ভুল আছে, বাকি থাকে দেখেন ঘ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর ইম পাওয়ার। এই যে পাওয়ারের ভার্ব ফর্ম কি, ই এম, এই ইম হবে, ইম পাওয়ার, এটা সঠিক উত্তর আমাদের। এরপর 5 নাম্বার এমসিকিউ, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, আমাদের সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে। সো এখানে 4টা অপশন দেখেন, এখানে দেখেন 4টাতে কিন্তু ইনসিস্ট আছে এবং ইনসিস্টের পর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে আমাদের অন ইউজ করতে হয়। এটা কিন্তু আমরা সবাই জানি, এটা কিন্তু সবচেয়ে কমন একটা এমসিকিউ। আর এই টাইপসের এমসিকিউ এখন পর্যন্ত অনেকবার এসেছে। সো এটা আমাদের সবারই জানা যে ইনসিস্টের পরে যদি কোনো প্রিপোজিশন বসে তখন আমাদের অন বসাতে হয়, রাইট। বাট দেখেন খ নম্বরে কি আছে, মি, তার মানে এটা উত্তর হবে না, ইন হবে না, ফর এটাও হবে না। সো বাকি থাকে আমাদের কি বলেন তো, এই যে দেখতেছেন ক নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। মানে এখানে মি না, এখানে টু আছে অবশ্য। সো আমাদের সঠিক উত্তর কি বলেন তো, ক, এটা আমাদের সঠিক উত্তর। তাছাড়াও আরো একটু বলি, দেখেন এই যে অন, আমরা সবাই জানি যে প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে ভার্বের সাথে আইএনজি করতে হয়, রাইট। দেখেন এখানে গো এর সাথে কি যুক্ত করছে, আইএনজি, গোয়িং। এবং এটা কি হয়ে গেছে, এটা জিরান হয়ে গেছে। আর জিরান কিসের কাজ করে, নাউনে কাজ করে, রাইট। এবং নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, দেখেন এখানে মাই, এটা একটা অ্যাডজেক্টিভ। সো আমি এটা একটু এক্সট্রা তথ্য দিলাম যাতে আপনাদের কাজে আসে। সো এই আর কি। এরপর 6 নম্বর এমসিকিউ, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মেগাস। মেগাস মানে কি জানেন, মেগাস মানে বোঝায় জাদুকর। সো এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের সঠিক প্লুরাল ফর্মটা খুঁজে বের করতে হবে। আর সেটা কি বলেন তো, সেটা হচ্ছে ম্যাগি, এই যে এটা আমাদের সঠিক উত্তর। আপনারা এটা ভুল প্রনাউন্সিয়েশন করেন না, এটা হচ্ছে সঠিক প্রনাউন্সিয়েশন ম্যাগি, অন্য কিছু আবার করেন না যেন। এরপর 7 নম্বর এমসিকিউ, হোয়াট টক্স অ্যাজ দো ড্যাশ। এখানে 4টা অপশনের মধ্যে আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, রাইট। সো এই ধরনের এমসিকিউ এর আগে অনেকবার আমি সলভ করেছি, অনেকবার পরীক্ষাতে এসেছে। আমি আবারও বলি, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ দো, আবার এখানে কিন্তু অ্যাজ ইফ এটাও থাকতে পারে। যদি কোনো সেন্টেন্সে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ থাকে, তার আগে একটা ক্লজ থাকে এবং এর পরে একটা ক্লজ থাকে। ক্লজ মানে বোঝায় একটা সেন্টেন্স। দেখেন অ্যাজ দো এর আগে একটা কি আছে, হোয়াট টক্স, এটা একটা সেন্টেন্স এবং এর পরে দেখেন এই যে 4টা অপশনের মধ্যে একটা উত্তর হবে, সেটাও একটা সেন্টেন্স। তার মানে 2টা ক্লজ থাকে, রাইট। সো এখন নোট করবেন, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর আগের ক্লজে যদি ভি1 বসে তখন পরবর্তী ক্লজে আমাদের ভি2 বসাতে হয়, ক্লিয়ার। এবং প্রথম ক্লজে যদি আমাদের ভি2 বসে তাহলে পরবর্তী ক্লজে আমাদের হ্যাড
প্লাস V3 বসাতে হয়। আমি আবারও বলি, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ থাকে, তার প্রথম ক্লজে যদি আমাদের V1 থাকে, পরবর্তী ক্লজে আমাদের V2 বসাতে হয়। প্রথম ক্লজে যদি V2 থাকে, পরবর্তী ক্লজে আমাদের হ্যাড প্লাস V3 বসাতে হয়। ক্লিয়ার? এবং দেখেন এখানে কি আছে, টক্স মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, V1 আছে, তার মানে পরবর্তী ক্লজে আমাদের কি ইউজ করতে হবে, V2, রাইট? সো এখন দেখেন এখানে কি আছে, হ্যাজ বিন, এটা কিসে আছে, প্রেজেন্টে আছে, তার মানে এটা আমাদের উত্তর হবে না, এটা আমরা বাদ দিলাম। তারপর দেখেন কি আছে, ইজ আছে, এটা আমাদের উত্তর হবে না। এখন দেখেন উত্তর হবে এই দুটার মধ্যে, যে হি ওয়াজ এ চাইল্ড অথবা হি ওয়ার এ চাইল্ড। সো এখানে আমি আরো একটা ছোট্ট নোট দিব, এটা সবাই নোট করবেন। যদি অপশনে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব কোনগুলা বলেন তো, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, মানে বি ভার্ব যদি থাকে তখন আমাদের ওয়ার নিতে হয়, বি ভার্বের মধ্যে থেকে কি নিতে হয়, ওয়ার। ক্লিয়ার কি হয়েছে? সো এখানে আপনারা মনে করতে পারেন যে হি ওয়াজ এ চাইল্ড, হি এর পরে ওয়াজ বসে, এটা উত্তর হবে, বাট এটা হবে না। যদি কোনো সেন্টেন্সে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ থাকে এবং অপশনে যদি বি ভার্ব থাকে, মানে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো যদি থাকে, তখন আমাদের এই বি ভার্বের মধ্যে থেকে আমাদের ওয়ারটা নিতে হয়। ক্লিয়ার কি হয়েছে? সো দেখেন তার মানে এখানে ওয়াজ এটা উত্তর হবে না, তার মানে কোনটা উত্তর হবে, ওয়ার। এখন অনেকে বলতে পারেন যে এখানে ওয়ার কেন উত্তর হবে, এখানে ওয়াজ কেন হলো না, তাই না? এটার ব্যাখ্যা আমি অনেকবার দিয়েছি, এখন আপনাদের পালা, এখানে ওয়াজ না হয়ে ওয়ার কেন হলো এটা আপনারা কমেন্টে জানাবেন। এটা যে ব্যাখ্যা জানে সে অবশ্যই জানাবেন। আর যারা আমার ক্লাস নিয়মিত করেন তারা অবশ্যই জানেন যে এখানে কেন ওয়ার হয়েছে, কারণ আমি এই একটা কথা যে কতবার বলেছে তার কোনো হিসাব নাই। এরপর 8 নম্বর এমসিকিউ, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্পালসারি? কম্পালসারি মানে বোঝায় বাধ্যতামূলক, মানে কোনো একটা কাজ অবশ্যই করতে হবে, তাকে আমরা বলি কম্পালসারি। সো এটার অ্যান্টোনিম কি বলেন তো? সেটা কি ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ভলান্টারি, কমপ্লিমেন্টারি? সো এটা কি উত্তর হবে আপনারা সবাই কমেন্টে জানাবেন। হ্যাড আই বিং আ কিং, আই ড্যাশ। এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, রাইট? এবং এই এমসিকিউটা এসেছে মূলত কন্ডিশন থেকে, এবং এটা একটা ব্যতিক্রম একটা রুল। সো আজকে আমরা এই এমসিকিউটা একদম ইজি ওয়েতে শর্টকাট টেকনিকের মাধ্যমে সলভ করব। শুধুমাত্র তাই নয়, আজকে আমরা এখানে কন্ডিশনের সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করব। আর এখানে আমরা টোটাল 8টা এমসিকিউ নিয়েছি, যেগুলা 13তম শিক্ষক নিবন্ধন NTRCA কলেজ পর্যায়ে এসেছিল, এবং এটা আমাদের পার্ট 2। এর আগে আমরা প্রথম পার্টে 8টা এমসিকিউ সলভ করেছি, আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান আমাদের কমেন্ট বক্সে লিঙ্কটা থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন 1 নম্বর এমসিকিউ, হ্যাড আই বিন আ কিং, আই ড্যাশ। সো 4টা অপশনের মধ্যে আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, রাইট? সো দেখেন এই যে এমসিকিউ এটা কিন্তু কন্ডিশন থেকে এসেছে, দ্যাটস ওয়াই আমরা কন্ডিশন সম্পর্কে হালকা একটু জানবো। আপনারা সবাই নোট করে নেবেন, কন্ডিশন মানে বোঝায় মূলত ইফ এবং আনলেস এর ব্যবহার। আর এইটা একটু ব্যতিক্রম, আমরা এইটা নিয়েও একটু কথা বলবো। সো আমরা বেসিক্যালি কন্ডিশনে একটু দেখি। কন্ডিশনে সাধারণত 2টা ক্লজ থাকে, যেমন দেখেন এই যে কমার আগে একটা ক্লজ এবং কমার পরে একটা ক্লজ, রাইট? সো কন্ডিশনে যে ইফ যুক্ত ক্লজ, এই ইফের সাথে যদি আমাদের ভার্বের V1 ফর্ম বসে, তাহলে পরবর্তী ক্লজে আমাদের উইল, মে এবং ক্যান বসাতে হয়। আমি আবারও বলি, ইফের সাথে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে ফার্স্ট ফর্ম বসে, তাহলে পরবর্তী ক্লজে যে মডাল ভার্বগুলো বসবে সেগুলো ফার্স্ট ফর্মে হবে, অর্থাৎ উইল, মে, ক্যান, এবং এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। এটা এখন কিভাবে বুঝবেন, দেখেন এটা এখানে ইফের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করছে, তার মানে ফার্স্ট কন্ডিশন। আর ওই পাশে আমরা কি করছি, দেখেন মডালের প্রেজেন্ট ফর্মগুলো ইউজ করছি। মানে মনে রাখার টেকনিকটা বুঝতে পারছেন কি, যে ভার্বের ফার্স্ট ফর্ম, দ্যাটস ওয়াই ফার্স্ট কন্ডিশন। আর কন্ডিশন কিন্তু 4 প্রকার, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এবং আরেকটি হলো জিরো কন্ডিশন। এবং এই 4টার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই 3টা নিয়ে একটু দেখব। সো ফার্স্ট কন্ডিশন তো হয়ে গেল। সেকেন্ড কন্ডিশন মানে ওই একইভাবে, সেকেন্ড কন্ডিশন মানে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে পরবর্তী ক্লজে যে দেখতেছেন মডাল ভার্ব, এগুলো তো সেকেন্ড ফর্মে আসার কথা, রাইট? তাহলে উইল হয়ে যাবে কি বলেন তো, উড, এবং মে হয়ে যাবে মাইট, এবং ক্যান হবে কুড। আমি আবারও বলি, ইফ যুক্ত ক্লজে ভার্বের সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম মানে কি বলেন তো, সেকেন্ড কন্ডিশন, এবং পরবর্তী ক্লজে এগুলো আমাদের কি করতে হয়েছে, সেকেন্ড ফর্মে করতে হয়েছে। দেখেন উইল থেকে উড, মে থেকে মাইট, ক্যান থেকে কুড। এরপরে আমাদের থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, থার্ড কন্ডিশনে আমাদের হ্যাড প্লাস V3 বসাতে হয়, ক্লিয়ার? এবং পরবর্তী ক্লজে আমাদের উড হ্যাভ, মাইট হ্যাভ এবং কুড হ্যাভ বসাতে হয়। আমি আবারও বলি, ইফ যুক্ত ক্লজে কি বসে বলেন তো, হ্যাড প্লাস V3। দেখেন এখানে ভার্বের 3 নম্বর ফর্ম, তার মানে এটা কি বলেন তো, থার্ড কন্ডিশন। এবং ভার্বের 3 নম্বর ফর্ম কখনো একা একা বসতে পারে না, দ্যাটস এটা হ্যাড নিয়ে বসেছে। এবং এর পরবর্তী ক্লজে আমাদের উড হ্যাভ, মাইট হ্যাভ এবং কুড হ্যাভ বসাতে হয়। সো আমি এই 3টা আবার রিভিশন দিই, সবাই নোট করে নেবেন।
ইফ যুক্ত ক্লজে ভার্বের V1 অর্থাৎ ফার্স্ট ফর্ম, তার মানে ফার্স্ট কন্ডিশন, এবং পরবর্তী ক্লজে দেখেন উইল, মে, ক্যান এগুলো আমাদের ফার্স্ট ফর্মে বসেছে। দেখেন ইফ যুক্ত ক্লজে ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি সেকেন্ড কন্ডিশন, এবং পরবর্তী ক্লজে দেখেন এগুলো আমাদের সেকেন্ড ফর্মে এসেছে। উইল থেকে উড, মে থেকে মাইট, ক্যান থেকে কুড। এবং থার্ড কন্ডিশন আমাদের কি করতে হয়, ইফ যুক্ত ক্লজে আমাদের হ্যাড প্লাস V3 বসাতে হয়। এখানে দেখেন ভার্বের থার্ড ফর্ম, এই থার্ড ফর্ম থেকে আমরা মনে রাখবো কি বলেন তো, থার্ড কন্ডিশন। এবং এই থার্ড ফর্ম একা একা বসে না, এটা হ্যাড নিয়ে বসে। তার মানে ইফ যুক্ত ক্লজে থার্ড কন্ডিশনে আমাদের হ্যাড প্লাস V3 বসাতে হয়, এবং পরবর্তী ক্লজে আমাদের উড হ্যাভ, মাইট হ্যাভ এবং কুড হ্যাভ বসাতে হয়। এটা আমাদের মূলত কন্ডিশন। এবং এইটার একটা ব্যতিক্রম আছে, এবং সেটা হলো এই যে হ্যাড দেখতে পাচ্ছেন, এই হ্যাডটা ইফের জায়গাতে বসে এবং ইফটা উজ্জ হয়ে যায়। তার মানে কিভাবে বসে, এই যে হ্যাড, তারপরে আমাদের সাবজেক্ট বসে, এবং তারপর আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম, এবং পরবর্তী ক্লজে আমাদের এই যে যা আছে তাই উড হ্যাভ, মাইট হ্যাভ এবং কুড হ্যাভ। থার্ড কন্ডিশনে যে ইফযুক্ত ক্লজে হ্যাড প্লাস V3 ছিল, এখানে এই হ্যাডটা অনেক সময় ইফের জায়গাতে চলে আসে এবং ইফটা উজ্জ হয়ে যায়। এবং এই যে হ্যাড দেখতে পাচ্ছেন, তখন এটি অক্সিলারি ভার্বেরও কাজ করে, আবার ওই যে ইফেরও কাজ করে দেয়। যেমন এখানে দেখেন ইফ উজ্জ হয়ে গেছে এবং এখানে কি বসেছে, হ্যাড, এবং তারপর সাবজেক্টও বসবে, এবং দেখেন ভার্বের 3 নম্বর ফর্ম। তার মানে এইরকম হলেও সেটা কি হয় বলেন তো, থার্ড কন্ডিশনে হয়, এবং পরবর্তী ক্লজে আমাদের উড হ্যাভ, মাইট হ্যাভ এবং কুড হ্যাভ বসাতে হয়। এখন এই 1 নম্বর এমসিকিউ দেখেন, হ্যাড আই বিন, দেখেন এই সেম ভাবে দেখেন এখানে হ্যাড বসেছে, তারপরে দেখেন সাবজেক্ট, তারপর দেখেন ভার্বের 3 নম্বর ফর্ম। তার মানে কি থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন মানে কি বলেন তো, আমাদের উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ বসাতে হবে, রাইট। বাট এখানে কি আছে, হ্যাড হেল্প, তার মানে এটা আমাদের উত্তর হবে না, এটা আমাদের আগেই বাদ, আমরা এটা রেড মার্ক করলাম। এখানে কি আছে, হ্যাভ হেল্প, এটা তো হবে না, আমাদের কি লাগবে, উড, কুড, মাইট হ্যাভ এগুলো লাগবে। এরপর দেখেন ঘ নম্বরে হেল্প, এটাও আমাদের হবে না। দেখেন বাকি আছে একটাই, উড হ্যাভ, দেখেন দেখেন উড হ্যাভ, তার মানে আমাদের ক নম্বর, এটা আমাদের সঠিক উত্তর, একদম সোজা। এরপর 2 নম্বর এমসিকিউ, ব্ল্যাক অ্যান্ড ব্লু মিন্স, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে বোঝায় কাউকে নির্মম ভাবে হত্যা করা, মানে তাকে অত্যাচার করে নির্মম ভাবে হত্যা করা। তাহলে কি হবে, দেখেন মার্সিলেস, মার্সিলেস মানে কি বলেন তো, নির্মম ভাবে। সো এটা আমাদের সঠিক উত্তর। এরপর 3 নম্বর এমসিকিউ, হি ওয়েন্ট টু বেড আফটার ড্যাশ। সো এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, রাইট। সো আমি এখানে আপনাদের একটা টেকনিক শিখাবো, যাতে আপনারা এই ধরনের যতগুলো এমসিকিউ আছে সব মাথায় রাখতে পারেন। সেই টেকনিকটা হলো যে, অতীতকালে যদি দুইটা ঘটনা বোঝায়, আমি আবারও বলি, অতীতকালে যদি দুইটা ঘটনা বোঝায়, তাহলে একটা ঘটনাতে আমাদের ভার্বের V2 ফর্ম বসাতে হয়, এবং অন্য ঘটনাতে আমাদের হ্যাড প্লাস V3 বসাতে হয়। আমি আবারও বলি, যদি অতীতকালে দুইটা ঘটনা হয়, তাহলে একটা ঘটনাতে আমাদের V2 বসাতে হয় এবং অন্য ঘটনাতে আমাদের হ্যাড প্লাস V3 বসাতে হয়। এখন 3 নম্বর এমসিকিউ দেখেন, হি ওয়েন্ট, দেখেন এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তার মানে পরবর্তী যে ক্লজ হবে সেখানে আমাদের কি বসাতে হবে, হ্যাড প্লাস V3 বসাতে হবে। দেখেন এই 4টা অপশনের মধ্যে হ্যাড প্লাস V3 আছে একটা জায়গাতে, সেটা হচ্ছে ঘ নম্বর। দ্যাটস আমাদের উত্তর কি হবে, ঘ নম্বর। সো এই যে এমসিকিউ দেখতে পাচ্ছেন, এটা মূলত পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের আফটার এবং বিফোর থাকে। সো এই যে দেখতেছেন আফটার মানে কি বলেন তো, পরে। আফটার মানে পরে, তার মানে আমাদের পরে হ্যাড প্লাস V3 বসাতে হয়। বিফোর মানে কি বলেন তো, আগে। এখানে বিফোর থাকলে আমাদের আগে হ্যাড প্লাস V3 বসাতে হতো। এটা মূলত মেইন রুল, বাট এখানে আমি আপনাদের অন্য একটা টেকনিকের মাধ্যমে বুঝালাম যে, অতীতকালে যদি দুইটা ঘটনা বোঝায়, সেক্ষেত্রে একটা ঘটনাতে আমরা ভার্বের V2 ফর্ম বসাবো এবং অন্য একটাতে আমরা হ্যাড প্লাস V3 বসাবো। এবং এইরকম হলে আমরা এই যে দেখতেছেন পাস্ট পারফেক্ট, এটা বাদে আরো অনেক এমসিকিউ আছে, যেগুলো আমরা এই যে দেখতেছেন এই শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা সলভ করতে পারবো। সো দ্যাটস ওয়াই আমি এটা বললাম। আর এটা কিন্তু এই যে দেখতেছেন পাস্ট পারফেক্ট, এখানেও কিন্তু এটা কার্যকর হয়। আর এটা তো আমাদের হয়ে গেল একদম সোজা। এরপর আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটি হলো পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ের প্রায় সকল গ্রামার রুল, অ্যাপ্রক্সিমেট 95% গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে পকেট গ্রামার। এখানে একটা রুল দেওয়া আছে এবং তাকে কেন্দ্র করে 2টা 3টা 5টা এইভাবে এমসিকিউ দিয়ে এই পকেট গ্রামারটি সাজানো। এবং এখানে শুধুমাত্র মাস্টার বই নয়, বরং আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি টোফেল বই থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল দিয়ে এই পকেট গ্রামারটি সাজানো। এবং এই পকেট গ্রামারটি আপনার জন্য খুবই কার্যকর, স্পেশালি আপনি যদি বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেন, তাহলে তো এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এটার মূল্য মাত্র 100 টাকা, এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এখন আপনি যদি আমাদের এই পকেট গ্রামারটি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপর 4 নম্বর এমসিকিউ, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একে আমাদের কি করতে হবে, একে আমাদের ট্রান্সলেট করতে হবে, রাইট। যখন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই যে থেকে বোঝাবে, অথবা
আমি 1 ঘন্টা ধরে পড়তেছি, আমি 3 ঘন্টা ধরে কাজ করতেছি, এরকম ধরে অথবা থেকে বোঝায়, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হয়। সো আমি এখানে একটু নোট দিব, আপনারা সবাই নোট করে নেবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বোঝায় জানেন? এই যে হ্যাভ বিন, হ্যাভ, হ্যাজ, বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে বোঝায় হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। এবং এটা যখন বসানো হয় তখন তার মিনিং আসে আমি সকাল থেকে পড়তেছি, অথবা সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অথবা আমি সকাল থেকে কাজ করতেছি। আবার এটা দ্বারা ধরে অথবা যাবত বোঝায়, যেমন আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, আমি 2 ঘন্টা যাবত কাজ করতেছি, এইরকম কিন্তু হতে পারে। সো এখন এটা মাথায় রাখবেন, যদি থেকে বোঝায় সেক্ষেত্রে আমাদের সিন্স ইউজ করা লাগে। আর যদি ধরে অথবা যাবত বোঝায় সেক্ষেত্রে আমাদের ফর এই প্রিপোজিশনটা ইউজ করা লাগে। যেহেতু এখানে কি আছে থেকে, তার মানে আমাদের কি ইউজ করতে হবে? সিন্স। বাট এখানে দেখেন গ নম্বরে কি আছে? ফর, তার মানে এটা আমাদের উত্তর হবে না, এটা আমরা বাদ দিলাম। সো এরপরে দেখেন ক নম্বরে এখানে কি ইউজ করেছে? ইজ। বাট এরকম যদি থাকে তখন আমাদের কি ইউজ করা লাগে? হ্যাভ অথবা হ্যাজ বিন, তারপরে ভাবের সাথে আইএনজি ইউজ করা লাগে, রাইট? বাট এখানে যেহেতু ইজ আছে, এটাও আমাদের উত্তর হবে না। সো এরপর খ নম্বর দেখেন, এখানে বলেছে ইট হ্যাজ বিন, ঠিক আছে। তারপরে দেখেন বিং রেইনিং, দেখেন এখানে আরেকটা বিং নিয়েছে, মানে আরেকটা অক্সিলারি ভার্ব নিয়েছে, তারপর আবার ভার্বের সাথে আইএনজি বসেছে। এরকম কি হয়? হয় না। আমাদের কি লাগে বলেন তো? এই যে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি লাগে। বাট এখানে দেখেন এক্সট্রা ভাবে বিং নিয়ে এসেছে, তার মানে এটা আমাদের উত্তর হবে না। এরপরে দেখেন ঘ নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন এই যে হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। দেখেন সিন্স মর্নিং, সিন্স মানে কি বলতো? সকাল, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ক্লিয়ার কি হয়েছে এটা? এরপর 5 নম্বর এমসিকিউ, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনফেস? সো এই যে কনফেস দেখতেছেন, এটা নাউন ফর্মটা কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সো এইটা আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 5 নম্বর কি উত্তর হবে। 5 ক, 5 খ, 5 গ, 5 ঘ, অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর 6 নম্বর এমসিকিউ, দ্য ওয়ার্ড লুনা ইজ রিলেটেড টু। এই যে দেখতে পাচ্ছেন লুনার, এটা সাধারণত চাঁদকে বোঝাতে আমরা ইউজ করি, মানে চাঁদ রিলেটেড কোনো একটা জিনিসকে বোঝাতে। তার মানে কি হবে? মুন, এটা আমাদের উত্তর। এটা এর আগেও অনেকবার পরীক্ষাতে এসেছে, এটা একটু ভালোভাবে মুখস্থ করে নেবেন, এটা সামনেও আসতে পারে। এরপর 7 নম্বর এমসিকিউ, মেইদান স্পিচ। এটা অনেকবার, মানে এটা হিউজ বার পরীক্ষাতে এসেছে। মেইদান স্পিচ মানে বোঝায় কোনো একটা সভায় যে প্রথম স্পিচ দেয় তাকে, সেটাকে বোঝায়। তার মানে কি বলেন তো? দা ফার্স্ট স্পিচ, এটা তো অনেক সোজা। এটা অনেকবার এসেছে, এটা সবাই জানে। এরপর 8 নম্বর এমসিকিউ, হোয়াট টাইপস অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপস অফ সুপার ক্যালিয়াস? এই যে দেখতে পাচ্ছেন সুপার ক্যালিয়াস, এর মানে বোঝায় অনেকটা অ্যারোগেন্ট টাইপের, মানে যারা একটু বেশি অহংকারী হয় এইরকম টাইপসের, মানে যে কারোর সাথে মিশতে চায় না, একটু অ্যারোগেন্ট টাইপ এরকম। সো এইটার কি হবে? অ্যান্টোনিমটা কি বলেন তো? এটার অ্যান্টোনিম হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাফাবল। অ্যাফাবল, এটা অ্যাফাবল মানে বোঝায় ভদ্র, ফ্রেন্ডলি, যে সবার সাথে ভালো বিহেভ করে এইরকম বোঝায়। সো এই সেন্টেন্সে মূলত এটাই মিনিং দিচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? ক নম্বর এইটা। সো এখানে আমরা টোটাল 8টা এমসিকিউ সলভ করলাম, এবং এখানে আমি কিন্তু আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে 5 নম্বর, যে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনফেস? এই কনফেসের নাউন ফর্মটা কি হবে? সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। উই হেল্প হিম ড্যাশ দ্য ওয়ার্ক। এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, রাইট? এবং এই যে এমসিকিউ দেখতে পাচ্ছেন, এটা পজিটিভ ভার্ব থেকে এসেছে। সো এখন আপনাদের মাথায় সবচেয়ে বড় যে কোশ্চেনটা আসতে পারে সেটা হলো যে এইটা যে পজিটিভ ভার্ব, এটা আমরা কিভাবে বুঝবো, রাইট? সো এইটা আপনি যদি বুঝতে চান তাহলে আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখতে হবে। আর এখানে আমরা এরকম টোটাল 9টা এমসিকিউ নিয়েছি, যেগুলা 13তম শিক্ষক নিবন্ধন NTRCA কলেজ পর্যায়ে এসেছিল, এবং এটা আমাদের পার্ট 3। সো এখন 1 নম্বর এমসিকিউ, উই হেল্প হিম ড্যাশ দ্য ওয়ার্ক, রাইট? এই এমসিকিউটা পজিটিভ ভার্ব থেকে এসেছে, এবং আজকে আমরা এই এমসিকিউটা সলভ করব। সো আপনারা সবাই নোট করে নেবেন। পজিটিভ ভার্ব মূলত হচ্ছে 5টা, এটা সবাই নোট করবেন। সেটা হলো মেক, লেট, হেল্প, অ্যান্ড হ্যাভ, গেট। আমাদের পজিটিভ ভার্ব কয়টা বলেন তো? 5টা। মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। এই 5টা দিয়ে আমাদের পজিটিভ ভার্ব করতে হয়। সো এখানে আমি একটা কথা বলবো, এটা একদম ভালোভাবে মনে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন 5টা ভার্ব, এই 5টা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আপনার মাথায় সর্বপ্রথম যেই থটটা আসবে সেটা হলো এইটা পজিটিভ ভার্ব হতে পারে। আপনারা এটাই কিন্তু ভাববেন, এই 5টা যদি কোনো সেন্টেন্সে থাকে সবার আগে কি ভাবতে হবে? যে এটা পজিটিভ ভার্ব হতে পারে। এবং এরপর যদি অবজেক্ট বসে, যেমন দেখেন এখানে কি বসেছে? হিম, এটা একটা কি বলেন তো? অবজেক্ট। এবং অবজেক্টের জায়গাতে নাউনও বসতে পারে, প্রোনাউনও বসতে পারে। সো এরপরে যদি অবজেক্ট বসে এবং তারপরে যদি গ্যাপ থাকে, তাহলে আপনি 100% শিওর হয়ে যাবেন এটা একটা পজিটিভ ভার্ব। আমি আবারও বলি,
এই যে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এই পাঁচটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আপনার মাথায় যে থটটা সবার আগে আসা লাগবে সেটা হলো এটা পজিটিভ ভার্ব হতে পারে। এবং এরপর যদি অবজেক্ট বসে এবং তারপর যদি একটা গ্যাপ থাকে তাহলে 100% শিওর হয়ে যাবেন এটা একটা পজিটিভ ভার্ব। ক্লিয়ার? সো এখন আমি আপনাদের কয়েকটা টেকনিক দিব, এটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে লেট, লেট এবং হেল্প থাকে, যদি কোনো সেন্টেন্সে মেক, লেট এবং হেল্প থাকে, এরপরে ব্যক্তিবাচক কোনো কিছু থাকুক আর বস্তুবাচক কোনো কিছু থাকুক, ডাজেন্ট ম্যাটার, এরপরে যে ভার্বটা বসবে সেটা আমাদের বেস ফর্মে বসাতে হবে। কি বললাম বলেন তো? এই যে দেখতে পাচ্ছেন মেক, লেট, হেল্প, এরপরে ব্যক্তিবাচক কোনো একটা অবজেক্ট থাকুক অথবা বস্তুবাচক কোনো অবজেক্ট থাকুক, ডাজেন্ট ম্যাটার, এরপরে যে গ্যাপ থাকবে সেই গ্যাপে আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ক্লিয়ার? এরপরে হ্যাভ এবং গেট যদি কোনো সেন্টেন্সে থাকে এবং এরপর যদি বস্তু থাকে, তারপরে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। আমি আবারও বলি, মেক, লেট, হেল্প যদি কোনো সেন্টেন্সে থাকে এরপরে ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক, ডাজেন্ট ম্যাটার, ভার্বের বেস ফর্ম বসবে। আর হ্যাভ আর গেট থাকলে এরপরে যদি বস্তুবাচক কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয়। এরপরে হ্যাভ যদি থাকে এবং তারপর যদি ব্যক্তি থাকে তখন আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হয়। আর যদি গেট থাকে তারপর যদি ব্যক্তি থাকে সেক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ করতে হয়। ইনফিনিটিভ মানে কি বলেন তো? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি আবার বলতেছি, হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হয়। মনে রাখার টেকনিক, এই যে হ্যাভ দেখতেছেন এটা বানানে কিন্তু 4টা লেটার আছে, এই যে ভিই। আবার দেখেন এই যে বেস বানান এখানে কিন্তু 4টা লেটার আছে, তার মানে এই যে হ্যাভ বানানে 4টা লেটার আর বেস বানানো 4টা লেটার, তার মানে কি হ্যাভ থাকলে তারপরে ব্যক্তি থাকলে আমাদের কি বসাতে হবে? বেস ফর্ম বসাতে হবে। আর গেট যদি থাকে এবং তারপর যদি ব্যক্তি থাকে সেক্ষেত্রে আমাদের টু প্লাস বেস ফর্ম বসাতে হবে। মনে রাখার টেকনিক দেখেন, এই যে গেট দেখতে পাচ্ছেন তার শেষে কিন্তু টি আছে, এই টি থেকে কি হবে? টু প্লাস বেস ফর্ম। এখন আমি রিভিশন দিব, সবাই ক্লিয়ার হয়ে যাবেন। মেক, লেট, হেল্প এবং হ্যাভ, গেট, এই পাঁচটা দিয়ে আমাদের পজিটিভ ভার্ব করতে হয়। আর এই পাঁচটা যদি কোনো সেন্টেন্সে থাকে তখন সবার আগে আমাদের মাথায় চিন্তা আসতে হবে এটা পজিটিভ ভার্ব হতে পারে। আর এরপরে যদি অবজেক্ট বসে এবং তারপরে যদি একটা গ্যাপ থাকে তখন আমাদের 100% শিওর হতে হবে যে এটা পজিটিভ ভার্ব। এবং এই যে দেখতেছেন মেক, লেট, হেল্প, এরপরে ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক, ডাজেন্ট ম্যাটার, ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। আর হ্যাভ আর গেট যদি থাকে এবং তারপর যদি বস্তুবাচক কিছু বসে সেক্ষেত্রে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। হ্যাভের পরে যদি ব্যক্তি বসে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে। মনে রাখার টেকনিক কি, যে হ্যাভ বানানে 4টা লেটার আছে, আবার দেখেন বেস বানানো কিন্তু 4টা লেটার। সো এটা হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক। আর গেটের পরে যদি ব্যক্তি থাকে সেক্ষেত্রে আমাদের টু প্লাস বেস ফর্ম বসাতে হয়। মনে রাখার টেকনিক দেখেন, গেটের পরে টু আছে, টুতে কি হয়? টু প্লাস বেস ফর্ম, একদম সোজা। সো এখন একটা ব্যতিক্রম সেটা বলি, এই যে দেখতেছেন হেল্প, হেল্পের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে, বাট অনেক সময় হেল্পের পরে আমরা ইনফিনিটিভও করতে পারি। ইনফিনিটিভ মানে কি বলেন তো? টু প্লাস বেস ফর্ম। তার মানে কি বলেন তো? হেল্প থাকলে আমরা বেস ফর্মও বসাতে পারি আবার ইনফিনিটিভও করতে পারি। এখন এই 1 নম্বরটা দেখেন, উই হেল্প হিম। দেখেন এই সেন্টেন্সে হেল্প আছে আর হেল্প কিন্তু এই পাঁচটার মধ্যে একটা। এই হেল্প দেখার সাথে সাথে আমাদের মাথায় চিন্তা আসলো যে এটা পজিটিভ ভার্ব হতে পারে। এবং দেখেন এরপরে একটা অবজেক্ট আছে হিম, তারপরে আছে গ্যাপ, তার মানে কি বলেন তো? এটা 100% পজিটিভ ভার্ব। এখন দেখেন তো হিম এটা কি আছে? ব্যক্তিবাচক, মানে মানুষকে বোঝাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো যে মেক, লেট, হেল্প, এরপরে ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক, ডাজেন্ট ম্যাটার, ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে আমাদের এখানে কোনটা সঠিক হবে? সেটা হচ্ছে ফিনিশ, এটা আমাদের সঠিক উত্তর। এবং আমি এখানে আরেকটা কথা বলেছিলাম যে হেল্পের পরে কিন্তু ইনফিনিটিভ এটাও করা যায়, অর্থাৎ টু প্লাস বেস ফর্ম এটাও করা যায়। সেক্ষেত্রে দেখেন ক নাম্বার টু ফিনিশ, এটাও কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার কি হয়েছে? সো এখন কোশ্চেন আসতে পারে যে এই দুইটাই তো রাইট, সেক্ষেত্রে আমরা পরীক্ষাতে কোনটা উত্তর করব? রাইট? এইরকম যদি থাকে সেক্ষেত্রে এই যে বেস ফর্ম দেখতে পাচ্ছেন এটা আমাদের উত্তর করতে হবে। আমি আবারও বলি, যদি দুইটা অপশন থাকে সেক্ষেত্রে আপনি যেটা বেস ফর্ম আছে এটা আপনি বেশি প্রিফার করবেন, অর্থাৎ এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে ঘ নাম্বার। ক্লিয়ার কি হয়েছে? তবে এই যে ট্রু ফিনিশ এটাও কিন্তু রাইট, বাট এখানে আমরা উত্তর করব ফিনিশ এটা। এরপর 2 নম্বর এমসিকিউ, কাকে তিরস্কার করা হয়েছিল? এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছেন একে আমাদের কি করতে হবে? একে আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। সো এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, রাইট? সো এখানে বলেছিল যে তিরস্কার করা, এই তিরস্কার করা এটা একটা ইডিয়ম ফেজ আছে, সেটা হচ্ছে এই যে ব্রট টু বুক। এই যে দেখতে পাচ্ছেন ব্রট টু বুক, এটার মানে হচ্ছে তিরস্কার করা। দ্যাটস ওয়াই আমাদের এটা উত্তর হবে। আর ব্রট টু বুক এটা একটা ইডিয়ম ফেজ। আর দেখেন এই 4টা অপশন দেখতে পাচ্ছেন, এগুলোতে দেখেন এখানে কি আছে? খ নম্বরে ব্রট টু ব্রিম, এটা কিন্তু হবে না।
কারণ আমাদের তিরস্কার করার ইংরেজি হচ্ছে ব্রট টু বুক, আর এটা একটা ইডিয়ম ফ্রেজ। দ্যাটস ওয়াই আমাদের গ নম্বর এটা উত্তর করতে হবে এবং এটাই আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপর 3 নম্বর এমসিকিউ, বোল্ড ফ্রম দ্য ব্লু মিনস, এটা একটা ইডিয়ম ফ্রেজ এবং এর মানে হলো হঠাৎ করে কোনো একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যাওয়া। যেমন মনে করেন আকাশ পুরোটাই ফাঁকা আছে, একদম ভালো আছে, বাট হুট করে পুরো আকাশ মেঘে ঢেকে গেল এবং হঠাৎ করে বজ্রপাত হতে শুরু করলো। এই যে হঠাৎ করে একটা দুর্ঘটনা শুরু হয়ে গেল, সেক্ষেত্রে আমরা বোল্ড ফ্রম দ্য ব্লু এই ফ্রেজটা আমরা ইউজ করি। সো এখানে দেখেন কোনটা হবে, তাহলে দেখেন এই যে খ নম্বর, অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি, মানে অপ্রত্যাশিত দুর্ঘটনা, এটা আমাদের সঠিক উত্তর। এখন আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটি হলো পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ের প্রায় 95% গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছি, যার নাম হচ্ছে পকেট গ্রামার, এবং এর পেজ সংখ্যা মাত্র 27। আর ইমাজিন করেন এই 27 পেজের মধ্যে পুরো মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল, এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি টোফেল বই থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল দিয়ে সুন্দর করে এই পকেট গ্রামারটি সাজানো। এবং এইটা আপনার জন্য খুবই কার্যকর, স্পেশালি আপনি যদি বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেন, তাহলে তো এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এটার মূল্য মাত্র 100 টাকা এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এখন আপনি যদি আমাদের এই পকেট গ্রামারটি নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপর 4 নম্বর এমসিকিউ, হি অ্যাক্ট অন মাই অ্যাডভাইস, এই সেন্টেন্সটা আমাদের কি করতে হবে, কমপ্লেক্সে করতে হবে, রাইট? সো ক নম্বর অপশনে কি আছে দেখেন, এন্ড। আর এন্ড থাকলে কি হয় বলেন তো, কম্পাউন্ডে হয়। এটা আমরা সবাই জানি যে এন্ড, অর, নর এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমাদের কম্পাউন্ডে করতে হয়, মানে কম্পাউন্ড হয়। খ নম্বর কি বলেছে যে আই অ্যাডভাইস হিম দ্যাট হি অ্যাক্টেড, দেখেন দ্যাট আছে তার মানে কি বলেন তো, কমপ্লেক্সে। ঠিক আছে, দ্যাট হলে কমপ্লেক্স হয়, বাট এটা মিনিংটা দেখেন এখানে কি বলেছে যে আই অ্যাডভাইসড হিম, আমি তাকে উপদেশ দিয়েছিলাম যে হি অ্যাক্টেড, যে আচরণ করেছিল। দেখেন এটার যে মিনিং এটা কিন্তু সম্পূর্ণ ঠিক হচ্ছে না। এখানে কি বলেছে 4 নম্বরে যে হি অ্যাক্ট অন মাই অ্যাডভাইস, মানে সে আমার আদেশ অনুসারে কাজ করেছিল। আর আমরা যখন একে কমপ্লেক্স ফর্মে নিয়ে আসবো তখন আমাদের এই যে দেখতেছেন মিনিং, এটার মিনিং কিন্তু সেম থাকা লাগবে। বাট খ নম্বরে বলেছে আই অ্যাডভাইস হিম, আমি তাকে উপদেশ দিয়েছিলাম যে হি অ্যাক্টেড, যে সে আচরণ করেছিলেন। দেখেন এটা কিন্তু মিলতেছে না। এখানে দেখেন অ্যাডভাইস মানে আমাদের অনেকটা ফিউচারিস্টিক কাজ করতে হয়, যে আমি তাকে অ্যাডভাইস করেছিলাম এবং সে আচরণ করেছিল, এরকম ফিউচারে হয়। এরকম ভাবে দুইটায় পাঁচটা হয় না যদি অ্যাডভাইস দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ভুল হয়, মানে সঠিক আম, বাংলা মিনিংটা মিলে না। আর গ নম্বর কি বলেছে যে হি অ্যাক্ট অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস। কমপ্লেক্সে আমাদের দুইটা সেন্টেন্স থাকে, বাট এখানে কয়টা সেন্টেন্স আছে, একটা। মানে কি দেখেন, একটা সাবজেক্ট একটা ভার্ব, আর একটা সাবজেক্ট একটা ভার্ব হলে সেটা আমাদের সিম্পলে হয়। দ্যাটস ওয়াই গ নম্বর এটাও আমাদের উত্তর হবে না, তার মানে এটাও আমাদের ভুল। আর খ নম্বর এটাও আমাদের ভুল, বাকি থাকে এই যে ঘ নম্বর, এটা আমাদের সঠিক উত্তর, যে হি অ্যাক্ট অ্যাজ আই অ্যাডভাইস হিম। অ্যাজ থাকলে আমাদের কি হয়, কমপ্লেক্স হয়, এবং এটা মিনিংকে দেখেন যে হি অ্যাক্টেড, মানে সে আচরণ করেছিল, অ্যাজ আই অ্যাডভাইস হিম, যেভাবে আমি তাকে বলেছিলাম, মানে আমি তাকে যেভাবে বলেছিলাম সেভাবে সে কাজটা করেছিল। দেখেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে মিলে যাচ্ছে। দেখেন 4 নম্বরে যে মিনিংটা দিচ্ছে তার সাথে ঘ নম্বর এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আর খ নম্বরটা এটা মনে হতে পারে আপনার কাছে এটাও তো ঠিক, বাট দেখেন আপনি এই যে মূল যে মিনিং তার সাথে কিন্তু এটার মিনিংটা ততটাও অ্যাপ্রোপ্রিয়েট না। আর এখানে যদি আপনি দেখতে চান তাহলে দেখেন ঘ নম্বর এটা কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাটস ওয়াই আমাদের ঘ নম্বর এটা আমাদের উত্তর করতে হবে। এরপর 5 নম্বর এমসিকিউ, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বেনাইন ইজ। বেনাইন মানে বোঝায় ভদ্র, জেন্টেল, মানে যে ভালো স্বভাবের এরকম। তাহলে অ্যান্টোনিমটা কি হবে, অ্যান্টোনিম কি হবে বলেন তো, ম্যালিগনেন্ট। এটা তো সোজা, ম্যালিগনেন্ট মানে বোঝায় যে ইভিল টাইপের হয়, একটু খারাপ হয়, তাদেরকে বোঝায়। আর ম্যালি থাকলে সেটা খারাপ, খারাপই হয়, এটা মাথায় রাখেন। দেখবেন যে যে কোনো একটা ওয়ার্ডের সাথে এই যে ম্যালি যুক্ত আছে তার মানে মনে করবেন ওটা নেগেটিভ একটা কিছু বোঝাচ্ছে। সো আমাদের এখানে সঠিক অ্যান্টোনিম কি হবে, ঘ নম্বর এইটা, এটা একটু ইজি আছে। আহ, আর এটা তো মেমোরাইজিং, আমাদের মুখস্থ করতে হবে। এরপর 6 নম্বর এমসিকিউ, হি ফট ড্যাশ টু ডিফিট দ্য এনিমি, মানে সে এনিমিকে ডিফিট করার জন্য তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল। তার মানে এখানে দেখেন একটা ইডিয়ম ফ্রেজ বসাতে হবে এবং এখানে চারটাই কিন্তু ইডিয়ম ফ্রেজ, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে। আর এখানে মিনিংটা আসে যে সে তার শত্রুকে ডিফিট করার জন্য তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল। তাহলে এখানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার ইডিয়ম ফ্রেজটা কি বলেন তো, সেটা হচ্ছে যে টুট অ্যান্ড নেইল। এটার মানে হচ্ছে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা। দ্যাটস ওয়াই আমাদের সঠিক উত্তর কি হবে বলেন তো, ক নম্বর এইটা, যে হি ফট টুথ অ্যান্ড নেইল টু ডিফিট দ্য এনিমি, এটা সঠিক উত্তর। এরপর 7 নম্বর এমসিকিউ, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর এক্সটেমফো। এক্সটেমফো মানে বোঝায় উইথাউট প্রিপারেশন, মানে প্রিপারেশন ছাড়াই কোনো কিছু করা এরকম।
তাহলে এখানে কি বোঝাচ্ছে দেখেন, ক নাম্বার প্ল্যান্ড আছে, প্ল্যান মানে তো প্রিপারেশন সহ, এটা তো উত্তর হবে না। আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, এর উত্তর হচ্ছে এই যে ইমপ্রম্পটু। ইমপ্রম্পটু মানে বোঝায় উইথাউট প্রিপারেশন। দেখেন এই দুইটা কিন্তু সেম, তার মানে আমাদের সঠিক সিনোনিম কি হবে, ঘ নাম্বার এটা। এরপর 8 নম্বর এমসিকিউ, when you make a promise you must not go dash on it. সো এখানে মেইনলি বলতেছে যে when you make a promise মানে তুমি যখন কাউকে ওয়াদা দিবা, প্রমিস করবা, you must not go dash on it. সো এখানে কি উত্তর হবে, বাই, অ্যারাউন্ড, ব্যাক, অ্যালং। এটা কিন্তু অনেক সহজ এবং এইটা আপনাদের জন্য একটা হোমওয়ার্ক। আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 8 নম্বর কি উত্তর হবে। আর এছাড়াও আমি এর আগেও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি এটা সলভ করাইছি। সো আপনারা যদি আমার ক্লাসটা করে থাকেন সেক্ষেত্রে এটা অবশ্যই পারার কথা। সো আপনারা এটা কমেন্টে জানাবেন যে 8 নম্বর কোনটা উত্তর হবে। এরপর 9 নম্বর, দ্য গার্ল ওয়াজ রিক্লাইনিং ড্যাশ দ্য হাউস। সো এখানে সঠিক প্রিপোজিশনটা কোনটা হবে, সেটা কি অন, বাই, ইন, টু। এই যে দেখতেছেন রিক্লাইনিং, এই রিক্লাইনিং মানে বোঝায় কারো কারো উপর হিলান দিয়ে থাকা। তো এখানে মেইনলি বোঝাচ্ছে যে সে সোফার উপর হিলান দিয়েছিল, মানে হিলান দিয়ে শুয়েছিল বা ঘুমিয়েছিল। সো এখন কারো উপর যদি হিলান দেওয়া বোঝায় সেক্ষেত্রে আমাদের অন এটা ইউজ করতে হয়। আবার একটা মজার বিষয় হলো যে রিকাইলিং ইন এটাও কিন্তু হয়। তার মানে এখানে আমাদের দুইটা উত্তর রাইট, অন এটাও রাইট, ইন এটাও রাইট। বাট আমাকে যদি বলেন তাহলে আমি আপনাদের বলবো যে এখানে অন এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কেন, কারণ এখানে বলতেছে যে এই যে সোফার ওপর হিলান দিয়ে বা সোফাতে হিলান দিয়ে, এখন কারো ওপর যদি হিলান দিয়ে শুয়ে থাকা বোঝায় সেক্ষেত্রে আমরা অনই ইউজ করি, কারণ অন মানে উপরে বোঝায় আর ইন মানে তো ভিতরে বোঝায়। সো আমি এখানে বলবো আপনারা অন এটা উত্তর করবেন। আর ইন এটাও রাইট। আর এই জন্যে এটা হচ্ছে, এই যে দেখতেছেন 13তম শিক্ষক নিবন্ধন, এখানে এই এমসিকিউটা বাতিল করা হয়েছিল। বাট পরীক্ষাতে যদি আসে আপনারা অন এটা উত্তর করতে পারেন। এটা আমার মতে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। সো এখানে আমরা টোটাল 9টা এমসিকিউ সলভ করলাম এবং আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে 8 নম্বর। এটা অবশ্যই কমেন্টে জানাবেন যে 8 নম্বর কোনটা উত্তর হবে। আর আমাদের যে পকেট গ্রামারের কথা ছিল এটার মূল্য ছিল 100 টাকা এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এখন আপনি যদি আমাদের এই পকেট গ্রামারটি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।